নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের ব্লগটা শুরু করতে করতে মোটামুটি 9টা মতো বেজে গিয়েছে। তো সকালে উঠে কিন্তু আমি বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি, তার সাথে মেয়েকেও ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছি। আর আজকে আমার না বাথরুম পরিষ্কার করার দিন ছিল, সেই জন্য মাথায় একটু শ্যাম্পু করেছি। আর কিচেনে যাওয়ার আগে আমি একটুখানি ফেসে আর গলাতে সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। তো আজকাল প্রত্যেক দিন মনে করে সানস্ক্রিনটা লাগানোর চেষ্টা করি। সানস্ক্রিনটা লাগালে না আমার মনে হয় স্কিনটা আমাদের অনেক বেশি প্রোটেক্টেড থাকে। আর এই সানস্ক্রিনটা কিছুদিন আগেই আমি অনলাইন থেকে কিনেছিলাম। কিছু বছর আগে না টানা আমি এটাকে ব্যবহার করেছি, মানে মোটামুটি 3-4 বছর মতো ব্যবহার করেছিলাম। তারপরে বন্ধ করে অন্য কিছুতে সুইচ করেছিলাম। তারপরে দেখলাম যে না, এটা আমার স্কিনে ভালো স্যুট করেছে। তো আবার আমি পুরোনোতেই ফিরে এসেছি। আর আজকে একটুখানি সাজতে ইচ্ছে করলো বলে কাজল আর লিপস্টিক লাগিয়ে নিয়েছি। প্রত্যেক দিন যদি আমরা একটুখানি রেডি হয়ে সংসারের কাজগুলো করি না, তাহলে কাজের প্রতিও যেরকম আমাদের আগ্রহটা বাড়ে, সেরকম নিজের প্রতিও ভালোবাসাটা বাড়ে। তাই নিজেকে প্রত্যেক দিন জোর করে আয়নার সামনে নিয়ে গিয়ে না একটুখানি সাজাই। আমার কিন্তু সাজতে বেশ ভালো লাগে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মেয়েদের বিয়ের পরে কিন্তু নিজেদের শখের জিনিসগুলোকে ছেড়ে দিতে হয়। অনেক ক্ষেত্রে সিচুয়েশনের চাপে হয়, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বেবি হওয়ার পরে নিজের থেকেই ইচ্ছেটা চলে যায়। যদিও সব শখ আহ্লাদ ত্যাগ করতে করতে একটা সময় পরে গিয়ে দেখবেন আপনি হয়তো একদমই খালি হয়ে গিয়েছেন। আর আপনি খালি হলে হয়তো আপনার মন মেজাজটা ভালো থাকবে না। আর দিনের শেষে যদি আপনি ভালো না থাকেন, তাহলে আপনার পারিপার্শ্বিক বা আপনার ভালোবাসার মানুষকেই বা ভালো রাখবেন কি করে, তাই না? তাই সংসারটাকে ভালো রাখতে গেলে কিন্তু নিজের শখ আহ্লাদের একটু হলেও দাম দিতে হয়। তা না হলে কিন্তু বয়স পেরিয়ে গেলে আপনার মনের মধ্যে একটা অনেক বড় আফসোস রয়ে যাবে। আর আমার মনে হয় প্রত্যেকটা বয়সের কিন্তু আলাদা আলাদা একটা শখ থাকে। সেই বয়সে যদি ওই শখটা আমরা না পূরণ করি, বয়স পেরিয়ে গেলে কিন্তু সেই শখ পূরণ হলেও সেই আনন্দটা আমরা পুরোপুরি উপভোগ করতে পারবো না। তাই নিজের আর নিজের পরিবারের সাধ্যের মধ্যে যতটুকু থাকে ততটুকুই কিন্তু শখ আমাদের পূরণ করে নেওয়া উচিত। যাই হোক, আজকে কিন্তু আপনাদের সাথে অনেক গল্প করা হয়ে গেল। আর গল্প করতে করতে কিন্তু এদিকে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। পুজো প্রায় শেষের দিকে, আর এদিকে আজকে ঠাকুরকে একটুখানি মিষ্টি ভোগ দিচ্ছি। আর আজকে কিন্তু একটা খুব বিশেষ দিন। আজকে আমার রাধা রানীর জন্মদিন, মানে রাধা অষ্টমী। তো সেই কারণেই কালকে হাজব্যান্ড মার্কেটে গিয়ে এই মিষ্টিগুলো কিনে এনেছে। যে লাড্ডুটা দেখতে পাচ্ছেন ওটা হলো হলদিরামের প্যাকেট লাড্ডু, আর তার সাথে কিন্তু এই রসমালাই টাইপের একটা মিষ্টি। এই মিষ্টিগুলো কিন্তু খেতে খুব ভালো হয়, যদিও বা খুব মিষ্টি। নামটা আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, আপনাদের যদি মনে পড়ে অবশ্যই আমাকে জানাবেন। আর এখানটায় ফুল দিয়ে ঠাকুরকে খুব সুন্দর করে সকালের পুজোটা দিয়েছি। যেই কয়েকটা দিন গণেশ চতুর্থী ছিল, পাশের বাড়ির আন্টিকে বলেছিলাম একটুখানি ফুল দেওয়ার জন্য। তো আন্টি প্রত্যেক দিন মনে করে করে ফুল দিয়ে যেত। তার সাথে মার্কেট থেকেও কয়েকটা ফুল আনা হয়েছিল। সব কিছু দিয়ে ঠাকুরকে খুব সুন্দরভাবে আজকে পুজোটা দিয়েছি। আর সকালবেলায় না ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম স্নানে যাওয়ার আগে। তো জামা কাপড়গুলোকে এখন শুকোতে দিয়ে দেবো। আর এখনও অবধি যারা আমার সাথে রয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওর মধ্যে যদি আপনাদের কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার পরিবারের নতুন কোনো সদস্য হলে আপনাদের যদি এরকম লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। কিছুদিন ধরে এত জামা কাপড় বেরোচ্ছে যে আমার দুটো বারান্দা একদম ভর্তি হয়ে যাচ্ছে। তো কয়েকদিন ধরে ঠিক করেছি রাত্রেবেলা না মেয়ের জামা কাপড়গুলো এদিকের বারান্দাতে দিয়ে রাখবো না। ওদিকের যে বারান্দা রয়েছে সেখানটায় মেয়ের জামা কাপড়গুলো দিলাম, আর এদিকেরটাতে মানে যেটা কমন বারান্দা সেটাতে আমাদেরগুলো দিলাম। আর এদিকে এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাটা সেরে নেওয়ার জন্য। যেহেতু আজকে অনেকগুলো রান্না করার প্ল্যানিং রয়েছে, তো একটুখানি চিন্তা ভাবনা করেই রান্নাবান্না সারতে হবে। প্রথমেই কিন্তু ওদিকে আমি ভাত বসিয়েছি, আর এদিকে একটুখানি পায়েস করে নিচ্ছি। যতক্ষণ পায়েসটা হবে ততক্ষণ কিন্তু আমি সবজিগুলো কাটাকুটি করে নেব। ফ্রিজের মধ্যে কিন্তু খুবই কম সবজি রয়েছে, যেহেতু এটা সপ্তাহের একদম শেষের দিক আমাদের কাছে। তো যে কয়েকটা রয়েছে সেগুলো দিয়েই আজকে রান্নাবান্না সারবো। আগের সপ্তাহে মার্কেটে গিয়ে রাধারানীর খুব প্রিয় একটা জিনিস এনেছিলাম, সেটা একটু পরেই দেখাচ্ছি। আর এই যে দেখুন সবজিটাও কাটা হয়ে গেছে, তার মধ্যে কিন্তু পায়েসটাও হয়ে গেছে। আর জানেন কি, আজকে পায়েসটা এত তাড়াতাড়ি হয়ে যাওয়ার পেছনে কারণ হলো আমার এই কড়াইটা। কিছুদিন আগেই বলেছিলাম না যে কড়াইটা একদমই ভালো নয়, কিন্তু দেখলাম কড়াইটাতে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। মানে নিচটা একটুখানি পাতলা, তো সব কিছু জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে না একদম মানে সেদ্ধ হয়ে যায় আর কি। তো একটাই খারাপ জিনিস, নিচে লেগে যায়। যে কোনো জিনিস রান্না করলে কিন্তু সবসময় কাছে দাঁড়িয়ে থাকতে হয়। আর ওদিকে পায়েসটা হয়ে যাওয়ার পরে আমি প্রেসার কুকারে একটুখানি কচু সেদ্ধ করতে দিলাম। আর এটা হলো আমার রাধারানীর খুব প্রিয় একটা ভোগ। তো এটাই বলেছিলাম যে আগের সপ্তাহে মার্কেটে গিয়ে এটা কিনে এনে রেখে দিয়েছিলাম। মোটামুটি 1 সপ্তাহ পরে আমি এটাকে বের করেছি। যেহেতু আমার হাজব্যান্ডের খুব একটা বেশি ছুটি টুটি থাকে না, সবসময় তো বাজার যাওয়া হয়ে ওঠে না।
তো সেই কারণেই কিন্তু আগের সপ্তাহে রাধা অষ্টমীর কিছু কিছু সবজি বাজার করে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি ভাজাভুজিগুলো সেরে নিচ্ছি, তার সাথে এই কৌটোগুলো একদম ধুয়ে তুলে রেখে দেবো। যতক্ষণ ওদিকে ভাজাভুজি হচ্ছে এদিকে আমি টুকটাক কাজগুলো সারতে থাকবো। কারণ আমি না রান্নাঘরে দাঁড়িয়ে একদম রান্না করতে পারি না, আমার হাত পা সবসময় চলতে থাকে। মানে যতক্ষণ আমি জেগে রয়েছি বা কাজ করছি ততক্ষণ কিন্তু কখনোই একটা কাজের পেছনে থাকি না। যদিও এই জিনিসটা অনেকের মতে খুব একটা ভালো নয়, কারণ সবাই বলে যখন যেই কাজটা করবে সেটা কিন্তু মন দিয়ে করা উচিত। মন দিয়ে তো করি, তবে বেবি হওয়ার পরে না আমার সবসময় মনে হয় আমি একটু মাল্টিটাস্কিং করলে আমার হয়তো কাজের সুবিধা হবে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার কচুটাও একদম সেদ্ধ হয়ে এসেছে, মোটামুটি 2 থেকে 3টে সিটি দিয়েছিলাম। আর তারপরে কিন্তু প্রেসারটাকে বের করে আমি কচুগুলোকে নামিয়ে নিলাম, কারণ প্রেসার যদি থাকতো তাহলে কচুগুলো একদম ঘাটা ঘাটা হয়ে যেত। আর এদিকে কিন্তু আমি একটুখানি কাঁচকলাকে খোসা ছাড়িয়ে সেদ্ধ করতে দিলাম, কাঁচকলার কোপ্তা বানানোর খুব ইচ্ছে রয়েছে। আর এখানটায় দেখুন কচুগুলো এতটাই নরম যে এখন আমার মনে হচ্ছে একটা সিটি দিলেই হয়তো কাজ হয়ে যেত। তো যাই হোক, এখন এটার আমি খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিই, তারপরে কিন্তু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর জানেন কি, এই কচুকে হিন্দিতে বলা হয় আরবি। আমি কিন্তু প্রথমে জানতাম না, মানে প্রথম যখন রাধা অষ্টমী করি তখন কিন্তু জানতাম না যে রাধা অষ্টমীর প্রিয় ভোগ হলো এই কচু। তো আমি বিহারে থাকাকালীন এই জিনিসটা জানতে পেরেছিলাম, আর ওখানেই কিন্তু এই রান্নাটা আমি শিখেছিলাম। তো এখানে কিন্তু কচুগুলোকে ছাড়িয়ে নিয়েছি, তারপরে সর্ষের তেলের মধ্যে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এদিকে একটুখানি দই নিয়েছি, তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি গরম মশলা আর সবজি মশলা সব কিছু দিয়ে দইটাকে বেশ ভালো করে ফাটিয়ে নিয়েছি। আর এরপরে এই কচুগুলো ভাজা ভাজা হয়ে আসতে ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা দইটা। দই দেওয়ার সময় মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একদম লো থাকে, তা না হলে কিন্তু দইটা ফেটে গিয়ে গ্রেভিটা দেখতে একদমই বাজে হয়ে যায়। আর এখানটায় এই কচুর সাথে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি দইটাকে। যখনই তেল বেরিয়েছে অল্প একটুখানি জল দিয়ে 5-7 মিনিটের জন্য ফুটিয়ে নেব। আর এদিকে দেখুন ততক্ষণে কিন্তু আমার এই কাঁচকলাটাও একদম সেদ্ধ হয়ে এসেছে। তো এটার কিন্তু এখন আমি জলটা ঝরিয়ে নেব। আর ততক্ষণে কিন্তু আমার কচুটাও ফুটে এসেছে, এর মধ্যে একটুখানি ঘি আর অল্প একটুখানি গরম মশলা দিচ্ছি। যেহেতু আগে আমি দইয়ের সাথে গরম মশলা দিয়েছিলাম তাই খুব একটা বেশি দিলাম না। আর আমি অনেক ক্ষেত্রেই দেখেছি আমি যদি টানা বা আমার ফ্যামিলিতে কেউ যদি টানা গরম মশলা দেওয়া কোনো খাবার খায় তাহলে 1 সপ্তাহ পরে মোটামুটি আমাদের পেট খারাপ হয়ে যায়, মানে পেটে ব্যথা হওয়া শুরু করে। তো সেই কারণে আজকাল আমি গরম মশলা খাবারে মানে রেগুলার রান্নাতে একদমই ব্যবহার করি না, এই সমস্ত বিশেষ দিনগুলোতেই ব্যবহার করি। আর এই যে এদিকে কিন্তু এখন আমি পনির আলুর তরকারিটা বানিয়ে নিচ্ছি। প্রথমেই কড়াইতে একটুখানি তেল দিয়ে তার মধ্যে হিং ফোড়ন আর একটুখানি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার ফোড়ন দিয়েছিলাম, তারপরে ভেজে রাখা আলুটা দিয়েছি। আর আজকে আমি কিন্তু একটু আলাদা রকমভাবে করার চেষ্টা করছি। আগে কিন্তু টমেটোটাকে গলিয়ে নিতাম, তবে আজকে গুঁড়ো মশলা আর আদাটাকে জলের সাথে মিশিয়ে আগে দিয়েছিলাম, সেটা থেকে তেল বেরোনোর পরেই আমি টমেটোটাকে দিয়েছি। টমেটোটা যতক্ষণ গলছে এদিকে কিন্তু আমি কোফতার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো কোফতাতে আমি সেরকম বিশেষ কিছু মশলা দিইনি, একটুখানি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর গোটা জিরে আর হলুদ গুঁড়ো দিয়েছিলাম। তো এর সাথে একটু বেসন দিয়ে বেশ ভালো করে কাঁচকলাটাকে মেখে নিয়েছি। যদিও একটুখানি আলু দিলে ভালো হতো, তবে আজকে সমস্ত রান্নাতে আলু পড়ছে তো তাই আর আলু দিলাম না। তো এদিকে কিন্তু পনিরটা দিয়ে আমি গ্রেভিটাকে ফোটাতে দিলাম, আর তার ফাঁকে কিন্তু এই কৌটোগুলোকে একটু ভালো করে মুছে নিচ্ছি। প্রত্যেক দিন রান্নার সময় যেই কৌটোগুলোকে আমি হাত দিই সেটা কিন্তু একটা ভিজে কাপড় দিয়ে মুছে তারপরেই সেলফে তুলে রাখি, তাতে করে অনেক দিন অবধি কিন্তু ওই ডিপ ক্লিনিংয়ের ঝামেলাটা আর থাকে না আর কি। তো এই টিপসটা কিন্তু আপনারা চাইলেও ফলো করে দেখতে পারেন, আশা করি আপনারা উপকৃত হবেন। আর আজকে কিন্তু পনিরটা আমি কাঁচাই ব্যবহার করছি, কারণ আগের দিন না এই পনিরটা আমি ভেজে দিয়েছিলাম তরকারিতে, দেখলাম এত ছিবড়ে ছিবড়ে হয়ে গিয়েছে যে খেতে একদমই ভালো লাগছে না। তো সেই কারণে কাঁচা পনিরটাই দিলাম। আশা করছি কাঁচা পনির যে কোনো গ্রেভিতে দিলে কিন্তু গ্রেভির টেস্টটাও বাড়ে আর তার সাথে পনিরটাও নরম থাকে। আর এখানটা একটুখানি ডালও বানিয়ে নিচ্ছি কাজু আর কিশমিশ দিয়ে। এই মিষ্টি মিষ্টি কাজু কিশমিশ দিয়ে ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর এদিকে আলু পনিরের তরকারি হয়ে গিয়েছে, তার সাথে কিন্তু এই কোপ্তাগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। প্রথমে ভাবছিলাম কোপ্তাগুলো হয়তো ফেটে যাবে, যেহেতু এই সমস্ত রান্নাগুলো মানে রোজ রোজ করি না, তো মাঝে মধ্যে করলে একটু ভয় ভয় লাগে। কিন্তু দেখুন কত সুন্দরভাবে সব কিছু ভাজা ভাজা হয়ে গিয়েছে, মানে একদম কড়াইতে লাগেনি আর কি। প্রথমে কিন্তু কড়াইটাকে একটু গরম করে নিয়েছিলাম, তারপরে ভেজেছি, সেই জন্য হয়তো আর লাগেনি। আর কোপ্তাগুলো কিন্তু খুব নরমও হয়েছিল। আর এই যে ডালটাও হয়ে গিয়েছে, তার সাথে কোপ্তার মশলাটাও রেডি করে নিয়েছি। এই মশলাটার মধ্যে বিশেষ কিছুই নেই, যেরকম আগে আমি করলাম আলু পনিরের তরকারিটা সেরকমভাবেই বানিয়েছি আর কি। তো এটার মধ্যে আমি জল দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব, তারপরে কিন্তু আমি কোপ্তাগুলোকে দিয়ে দেবো।
কোপ্তা দেওয়ার পরে খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, 3 থেকে 4 মিনিট ফুটিয়ে এর মধ্যে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেব। রান্না মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এখন চলে এসেছি কিচেনটাকে একটুখানি মুছে নেওয়ার জন্য। যেহেতু আজকে অনেক কিছু রান্না হয়েছে তেলে, সেই কারণে গোটা কিচেনটা ভালো করে মুছে নিচ্ছি। আর তারপরেই আপনাদেরকে দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। সবাই তো দেখেইছেন, তো তারপরেও দেখাচ্ছি 5 রকমের ভাজা, একটুখানি পাঁপড় ভাজাও করেছিলাম, তার সাথে ভাত, পায়েস, আর এই কচু, দই কচুর তরকারিটা, ডাল, আলু পনিরের তরকারি, আর তার সাথে কাঁচকলার কোফতা। আপনারা কারা কারা রাধা অষ্টমীর ব্রত করেছিলেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগবে আমার। আর এই তো তারপরে খাবারটাকে ঠান্ডা করে নিয়ে ঠাকুরের কাছে এখন ভোগ দিতে এসেছি। আর তার সাথে কিন্তু আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদি ভাই আর বোনেদের নামগুলোও নিয়ে নেব। শিল্পা গিরি দিদিভাই, পিয়ালি মৌ, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, চন্দ্রিমা ঘোষ ব্লগ, তুলা দে, ইপসিতা স্মল ওয়ার্ল্ড অফ জয়, ঝুনু কুকিং, বেঙ্গলি ব্লগ, আর মুন পেজ ওয়ার্ল্ড, মুগ্ধা তামে দিদিভাই, মেম্বার শাহনাজ, সোনিয়া গুহ, আর দেবলিনা দিদিভাই, আনদি ব্লগ, আর সঙ্গীতা কর্মকার। তো সঙ্গীতা কর্মকার আমার বোন কি দিদি হবে তা তো জানি না, তবে মনে হচ্ছে বোনই হবে। তো তুমি জলপাইগুড়ি থেকে দেখছো সেটা আমাকে জানিয়েছো, তো সেটা শুনে আমার খুব ভালো লাগলো। আর এই যে আপনাদের নামগুলো নিতে নিতে কিন্তু ওদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তার সাথে থালা বাসনগুলোও কিছু ছিল ধুয়ে দিয়েছি। আর আজকে না এত তাড়াহুড়ো করে কাজ করছিলাম, কারণ একটু পরেই হাজব্যান্ড অফিসে বেরোবে, আর আমি আজকে টিফিন বানাতেই ভুলে গিয়েছি। এত কাজের চাপে একদমই মাথায় ছিল না যে কিছু একটা টিফিন বানিয়ে দিতে হবে। তো সেই কারণে ঝটপট করে এসে এখানটায় ব্রেড টোস্ট বানিয়ে দিলাম, আর তার সাথে একটা লাড্ডু দিলাম। এই কম্বিনেশনটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। তো যখনই মোটামুটি ব্রেড থাকে তার সাথে একটু লাড্ডু দিলে ওর আর কিছুই চায় না। আর একটুখানি বেদানাও ছিল ছাড়ানো, সেটাও দিয়ে দিলাম। প্রত্যেক দিনই ডাস্টবিনটা ব্যবহারের পরে না একবার ধুয়ে থাকি, তো সেটা বিশেষত আমি স্নানের আগেই করি, তবে আজকে একদম ভুলে গিয়েছিলাম। তো সেই কারণে এখন একটু ডাস্টবিনটাও ধুয়ে রেখে দিচ্ছি। আমার এই ইউটিউব জার্নির শুরুর দিকে যারা আমার অনেক মনের জোর বাড়িয়েছে, তো তাদেরকে কিন্তু প্রত্যেককেই আমি মনে রেখেছি। তো এই কয়েকদিন ধরে আমার কয়েকজন দিদিভাইয়ের কথা খুব মনে পড়ছিল, তো ভাবলাম ভিডিওর মধ্যে তাদের নামগুলো একবার নিই। যদি তোমরা আমার ভিডিও এখনও দেখছো বা আমার কথা এখনও মনে আছে, তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও যে তোমরা কেমন রয়েছো। প্রথমেই বলি সুপ্রিয়া দি, আর তার সাথে আমার প্রিয় রুমা দিদি ভাই আর কাই দিদি ভাই। অনেক দিন ধরে তোমাদের কোনো কমেন্ট পাই না, তো আমি বুঝতে পারছি না তোমরা কেমন রয়েছো। তো এখনও অবধি যদি আমার ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও যে তোমরা এখন কেমন রয়েছো। তো আমার ভিডিওতে নাইবা কমেন্ট করতে পারো, সবাই হয়তো ভিডিওতে কমেন্ট করার সময় নাও পেতে পারে, তো সেটা ঠিক আছে, কিন্তু তোমরা কেমন রয়েছো সেটা কিন্তু মাঝে মধ্যে আমাকে জানিয়ে যেও। তোমাদের সঙ্গে তো অন্য কোনোভাবেই যোগাযোগের ব্যবস্থা আমার কাছে নেই, তা না হলে হয়তো ফোন করেই জেনে নিতাম, ভিডিওর মধ্যে হয়তো আর জিজ্ঞেস করতাম না। তো যাই হোক, এখানটায় কিন্তু আমি ওদিকের কাজবাজগুলো সেরে না আজকে এই সামনের বারান্দাটা একটুখানি ক্লিন করে নিচ্ছি। কয়েকদিন ধরে বারান্দা ক্লিনিংয়ের সময় পুরোটা করতাম, কিন্তু পুরোটা করতে কিনা অনেকটা টাইম চলে যেত, সেই কারণে কিছুদিন পার্ট পার্ট করে আমি ক্লিনিংটা সারছি। তো আজকে যেরকম এই নিচের অংশটা ভালো করে মুছে নিয়েছি, তার সাথে টবগুলো একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর টবের নিচের প্লেটগুলো আজকে আর ধুচ্ছি না, অন্য কোনো দিন সময় করে ধুয়ে নেব। আজকে সকালবেলা বাইরেরটা ঝাড়ু দিলেও না মোছার আর সময় পাইনি, তো সমস্ত কাজ সেরে এখন বাইরেরটা ভালো করে একটুখানি মুছে নিচ্ছি। ভিডিও শুরুতেই যে শখ পূরণের কথা বলেছিলাম, সেক্ষেত্রে বলে রাখি আমি কিন্তু সবসময় মাথায় রাখি আমার শখগুলো যেন অন্য কাউকে কষ্ট না দেয়। সেই কারণে কিছু কিছু সময় না নিজের অযাচিত কিছু শখকে মাথায় উঠতে দিই না। তো যাই হোক, দুপুরের কাজবাজ শেষ, হাজব্যান্ডও অফিস বেরিয়ে যাচ্ছে, তার সাথে কিন্তু আজকের মতো আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।